আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। সংবিধান সংশোধন আর সংস্কার নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের উত্তপ্ত আলোচনা। মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে সতর্কতার আহ্বান। মুক্তিযুদ্ধ হয়েছে ৭১ সালে, মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? আমরা মুক্তিযোদ্ধা দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীনতা পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। প্রবল বর্ষণ, পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, হবিগঞ্জে বাঁধে ভাঙন, বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, কোমর সমান পানিতে বিপর্যস্ত বন্দর নগরী। ৫ জেলায় বন্যার পূর্বাভাস। এইগুলা সব ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে বৃষ্টির পানিতে। হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে। এটা কৃষকের এবার দুর্ভোগে পড়ছে। হাওয়া খুব খারাপ, ভয় করলে কি হবে? তাও তো গরু বাছুরের খাওয়া লাগবো। হাওর বেষ্টিত ৩ জেলার ক্ষতিগ্রস্ত চাষিদের ৩ মাস সহায়তা দেবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও ঢাকার উপর চাপ কমানোর প্রতিশ্রুতি। ৩টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। জ্বালানির পর এবার ভোজ্য তেলের দাম বৃদ্ধির ধাক্কা। বোতলজাত ও খোলা সয়াবিন বাড়ল ৪ টাকা। এখনও লোকসান গুনতে হবে, দাবি আমদানিকারকদের। কয়েক হাসপাতাল ঘুরে তারপর ভর্তি হতে পারছেন হামে আক্রান্তরা। আইসোলেশনের ব্যবস্থা করতে না পারায় ছড়িয়েছে ভয়াবহ মাত্রায়। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। প্রেক্ষাবিধি কোনো কে জানি হাসপাতাল আছে, অনে যান গেলে যদি আইসিইউ থাকে অনে রাখবো, যদি না থাকে তাহলে এখানে চলে আসবেন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আন্ডারওয়ার্ল্ডের অন্তর্কোন্দলী শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, ধারণা পুলিশের। খুনিদের চিহ্নিত করা গেছে, দাবি ডিবি প্রধানের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সাগরে লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টি হয়েছে। অনেক নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ৫ জেলায় বজ্রাঘাতে প্রাণ গেছে ৯ জনের, এর মধ্যে পটুয়াখালীতে মারা গেছেন ৪ জন। উজানের ঢল আর বৃষ্টিতে হাওড়া অঞ্চলের অবস্থার অবনতি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গেল কয়েকদিন ধরেই কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সেই সাথে আসছে ভারত থেকে উজানের ঢল। তীব্র স্রোতে মধ্যনগর উপজেলায় গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে ঝিনারিয়া হাওরে। এরই মধ্যে তলিয়েছে হাওরের বেশিরভাগ আবাদি জমি। সরকারি হিসাবে ৭,০০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও তার চেয়ে বেশি ফসলহানির দাবি হাওড়াঞ্চলের কৃষকের। জেলার সবগুলো নদ নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। আমরা তো খুব পানি, মেশিনও চলে না, শ্রমিকও ভাড়া জানা ঠেকা দেওয়া। 7 কেয়ার গেছি, ফাইন তোলার 7 কেয়ার আছে আমার। ফসল রক্ষা স্থায়ী পরিকল্পনা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। একটা সুন্দর পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নদীকরণ এবং হাওরকরণ, এটাকে দ্রুতই করতে হবে এবং একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। বাঁধ ভেঙেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলাতেও। অতিবৃষ্টি আর ঢলের পানিতে খোয়াই নদীর দত্তগাঁও অংশে ভেঙে যায় বাঁধ। সুজাতপুর হাওরে পানি ঢুকে প্লাবিত শত শত একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। নেত্রকোনায় কংস নদের পানি বেড়ে তলিয়ে আছে হাওড়াঞ্চলের ৪২,০০০ হেক্টর জমির ফলন। এর মধ্যে ২০,০০০ হেক্টর জমির ফসল রক্ষা করতে পেরেছে চাষিরা। অর্ধেকের বেশি এখনও ডুবে আছে ৩ দিনের বৃষ্টির পানিতে। এইগুলা সব ডুবতেছে, অটোমেটিক ডুবতেছে বৃষ্টির পানিতে। হাজার হাজার একর জমি নষ্ট হয়েছে। এটা কৃষকের এবার দুর্ভোগে পড়ছে। 80% ধানের মধ্যে মফুরি রাস্তা নদীর, আর অর্ধেক টানা তুলছে মানুষ। বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনের সহযোগিতায় যারা পিএসি কাজগুলো করেছেন তারাও তাদের কাজগুলো মনিটরিং করতেছে, যাতে কোনোভাবেই বাঁধগুলো ভেঙে না যায় বা ভাঙার উপক্রম না হয়।
এদিকে মধ্যরাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে জামালপুরে। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে নেমে এসেছে স্থবিরতা, ভোগান্তিতে সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় 51 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পেটের দায়ে রিক্সা চালাই, কি করবো, বাইরে অন্য আগে যত বৃষ্টিপাত হোক। হাওয়া খুব খারাপ, ভয় করলে কি হবে, তাও তো গরু বাছুরের খাওয়া লাগবো। 1 ঘন্টার বৃষ্টিতে বাগেরহাট শহরের বিভিন্ন সড়কে পানি জমেছে। আশপাশের দোকানপাট ও বাড়িঘরেও ঢুকেছে পানি। ভোগান্তিতে দোকানি সহ সাধারণ মানুষ। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে খুলনাতেও। মানিকগঞ্জে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। ঝালকাঠির কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নড়াইলের কালিয়ায় ঝড়ে গাছ থেকে নারিকেল পড়ে আহত হয়েছেন 2 শিক্ষার্থী। দেশের 5 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 9 জনের। এর মধ্যে পটুয়াখালীতেই মারা গেছেন 4 জন। এদিকে মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। তাপস সরকার, যমুনা নিউজ। টানা বর্ষণ আর জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। টানা দ্বিতীয় দিনের মতো হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় প্রবর্তক মোড়। ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষ। এমন পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন মেয়র। এদিকে কর্ণফুলীর উত্তর শিকল বাহারে দেয়াল চাপায় এক নারী নিহত হয়েছে। চট্টগ্রামবাসীর ভোগান্তির জন্য সংসদে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আগের দিন প্রবর্তক মোড়ে যে ভয়াবহ জলবদ্ধতা দেখা গেছে, বুধবার বেলা 12টার পর থেকে ঠিক একই চিত্র। সকাল থেকে কখনো হালকা, কখনো ভারী বর্ষণ, সাথে সাগরের জোয়ার যুক্ত হওয়ায় এক পর্যায়ে হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় সড়কটি। চট্টগ্রাম মেডিকেলের পাশে ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এই মোড়ে টানা দ্বিতীয় দিনের জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন যাত্রী, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও স্থানীয়রা। পুরোটা রাস্তায় পানি, গাড়িও যাচ্ছে না, হয়রানি হচ্ছি। এখন কি আর বলবো বলেন, পানি তো পুরো এক কোমর, এখানে পুরো এক কোমর, গাড়ি বন্ধ হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে যায়। 50 থেকে 100 টাকার বিনিময়ে কয়েক মিটারের জলাবদ্ধ পথ পার করে দিতে দেখা যায় রিক্সা চালকদের। 5 মিনিটও পরে না, পানি হয়ে দিয়েছে 5 মিনিটের মধ্যে। স্কুলে যখন গেছিলাম তখন পানি ছিল না, বাট রিসেন্টলি পানি, যখন বৃষ্টি হয়েছে তখন এখন পানি বেড়ে গেছে, হঠাৎ বাড়লো, সকালে ছিল না পানি। জলাবদ্ধতা পরিদর্শনে গিয়ে খালটির বাঁধ দ্রুত অপসারণের নির্দেশনা দেন সিটি মেয়র। 2 দিন ধরে এই পরিস্থিতির জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি। 2016 সালে শেখ হাসিনা যে ভুল করে গেছে, সিটি কর্পোরেশনকে না দিয়ে নিজের জেদে সে কাজটা উনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে কাজ করতে না পারে শেষ পর্যন্ত 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং করকে দিয়েছে। 6,000 কোটি টাকার প্রজেক্ট 12 থেকে 14,000 কোটি টাকা দিয়েছে। আমরা কোনো বাধার রাখতে চাই না, তাদেরকে বলে দিয়েছে বাঁধের কারণে পানি উঠছে। এদিকে আজ সংসদ অধিবেশনের 24তম কার্যদিবসে প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। বলেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। এমন মুষলধারে বৃষ্টিতে স্বস্তি মিললেও সড়কে মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী 4-5 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকবে, সাথে আঘাত হানতে পারে বজ্রপাত ও কাল বৈশাখী ঝড়। সকাল থেকেই ঝুম বৃষ্টি, দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি নগরবাসীর জীবনে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে যায়। যদিও বৃষ্টি স্নাত সকালে রাস্তায় নেমে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে তো স্বস্তি, অফিসে টাইমিং এর বিড়ম্বনা, এটা বড় জিনিস। আর যানজটের তো গাড়িতে আসা যায় না, বাসের সমস্যা, এই জন্য সবচেয়ে বড় প্রবলেম। গাড়িগুলো তো রাস্তাঘাটে চলতেছে না, যে কারণে আমাদের চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে। গণপরিবহনের সংকট পড়লেও আমরা যদি অ্যাপসের মাধ্যমে যে উবার বা পাঠাও বা বাইকের জন্য যে ট্রাই করি, এই সময় আসলে তাদেরকেও সহজ পাওয়া যায় না। বরাবরের মতোই রিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
খানাখন্দ আর জলাবদ্ধতার কারণে বিপাকে পড়তে হয় পথচারীদের। যানজটেও নাকাল হয়েছেন অনেকে। অফিস থেকে তো আমাদের বেরোতে অনেক সমস্যা হয়, ড্রেনের পানি আরো কত ঝামেলা। অস্বস্তি, এত বৃষ্টি আবার মাঝখানে গরম দেয়, অস্বস্তি। একটু মাঝে মাঝে হলে ভালো হয়। আবহাওয়া অফিস বলছে সহসাই কমছে না ভারী বৃষ্টিপাত, কালবৈশাখী ঝড় আর বজ্রপাত। শুধু ঢাকা নয়, 8 বিভাগেই আগামী 4-5 দিন চলবে এমন। ভারী বর্ষণ, কালবৈশাখী সতর্কবার্তা, ভারী বর্ষণের সতর্কবার্তা, সমুদ্র বন্দরের সতর্কবার্তা এবং এই তিনটা আগামী মিনিমাম কয়েকদিন 4 থেকে 5 দিন সেটা বলবৎ থাকতে পারে, ধারণা করা যায় সারা দেশে। মানে আমরা যে ভারী বর্ষণ যেরকম পাচ্ছি কিছু কিছু জায়গায় বা সেটা অব্যাহত থাকতে পারে, কালবৈশাখী ঝড়টা অব্যাহত থাকতে পারে, কারণ ভারী বর্ষণটা পাবো আমরা কালবৈশাখী ঝড় থেকে। দেশের সকল নদীবন্দর ও সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছ ধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। খুলনা এবং চট্টগ্রামের মধ্যে 2টা অঞ্চলের যদি আমরা হিসাব করি, এখানে প্রায় 4 থেকে 5 ধরনের আমরা বায়ুচাপের তারতম্য পাচ্ছি। এটার কারণে আমাদের উপকূলীয় এলাকায় যে পরিমাণ বাতাস আমরা পাবো, গভীর সাগরে আর তার থেকে বেশি বাতাস পেতে পারি। এই জন্য গভীর সাগরে যেসব ট্রলার বা নৌকা যারা মাছ ধরতে যায় তাদেরকে আমরা গতকালকেই 11টার দিকে বলেছি যে উপকূলের কাছাকাছি চলে আসার জন্য, এবং সেখানে থেকে সাবধানে চলাচল করতে হবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত। তবে 5 মে থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে, বাড়তে শুরু করবে তাপমাত্রা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। হাওর বেষ্টিত 3 জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। সংসদের প্রথম অধিবেশনের 24তম কার্যদিবস। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের পর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে গৃহীত নোটিশের আলোচনায় উঠে আসে হাওর এলাকায় প্রবল বৃষ্টি আর বন্যার ক্ষতি পোষানোর ইস্যু। এলাকায় রোড, মিডিয়াম, সড়ক দিয়ে নিজ থেকেই সংসদ নেতা জানান, সুনামগঞ্জ সহ 3 জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সহায়তা দেবে সরকার। যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। এর আগে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মৌলিক নাগরিক সেবার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য। রাজধানীকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে 2 সিটি কর্পোরেশনের পদক্ষেপগুলো সংসদকে জানান প্রধানমন্ত্রী। বলেন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে। চেষ্টা করা হচ্ছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এমন প্রশ্নে সংসদ নেতা জানান, এতে মূল্যস্ফীতি বরং কমবে। এই টাকাটা যখন তার কাছে যাচ্ছে, সে যখন খরচ করছে, এই টাকাটা কিন্তু গ্রামীণ ইকোনমিতে ব্যবহৃত হচ্ছে। এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। ফ্যামিলি কার্ডে যে অর্থ দেওয়া হচ্ছে তা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অন্য সবগুলো প্রকল্পের চেয়ে বেশি বলে সংসদকে জানান সরকার প্রধান। বলেন, যারা এই বেষ্টনীর আওতায় কয়েকটি সুবিধা পাচ্ছে সেগুলো সমন্বয় করবে সরকার। কয়েকটি সুবিধা একজন ব্যক্তি পাচ্ছেন, তো সেগুলোকে আমরা কাট ডাউন করব। প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার, যেখানে নারী ও শিশুরা হবে টেকসই উন্নয়নের সম অংশীদার। মাধ্যমে সকল বর্জ্যকে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা,
এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে 1978 সালে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে এমন প্রশ্ন তোলেন বিরোধী দলের সংসদ সদস্য এটিএম আজহার। মুক্তিযুদ্ধ ও জুলাই সনদ ইস্যুতে আজ উত্তপ্ত ছিল সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী বয়ানের মতো জুলাইকে কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করতে চাইছে অভিযোগ সরকার দলীয় সংসদ সদস্যদের। মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচাখুচি না করার হুঁশিয়ারি। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই নিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রায় পুরোটাই তর্ক বিতর্ক আর উত্তেজনার। বুধবার সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল, যেখানে বিএনপির 7 জন, অন্যান্য দল স্বতন্ত্র থেকে, বিরোধী বেঞ্চ থেকে 5 জনের নাম দেওয়ার আহ্বান জানায় সরকারি দল। বিষয়টা আমাদের মাঝে একটু আলোচনার বিষয় আছে, কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে আমাদের। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় আইনমন্ত্রী 11 দলীয় ঐক্যের লিফলেট এবং জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন। বলেন, সনদ থেকে গণভোটকে বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণা। আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে গেছে, সেই মেরুদণ্ডকে কিভাবে সোজা করতে পারি এ সময়ে কথা বলার কথা ছিল। আমাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে পারি, কিভাবে বাংলাদেশের ভুখা নাঙা মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ আমরা তৈরি করতে পারি। অথচ আমরা কথা বলছি কি নিয়ে? গণভোটের 4টি প্রশ্ন নিয়ে। জুলাই ইস্যুতে বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে বিরোধী দল, এমন অভিযোগ সরকারি দলের সংসদ সদস্যদের। বলেন, সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো জুলাইকেও কতিপয় স্বার্থান্বেষী গোষ্ঠী কুক্ষিগত করে ফায়দা নিতে চাচ্ছে। চেতনা বিক্রি করার না, ধারণ করার বিষয়। আপনার মাধ্যমে জানাতে চাই, লেটস ফোকাস অন দ্য স্পিরিট, নট অন দ্য ক্রেডিট। মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হয়? জামায়াতের সংসদ সদস্য এটিএম আজহারের এমন বক্তব্যে উত্তপ্ত হয় সংসদ। মুক্তিযুদ্ধ নিয়ে অপ্রাসঙ্গিক বক্তব্য না দিতে হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। 1978 সালের 1 সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। যে মুক্তিযুদ্ধ দল কিভাবে বিএনপি হতে পারে, তাহলে এটা কিভাবে মূল্যায়ন করব? অতএব আমি বলি, শোনেন আগে, বিএনপিতে মুক্তিযোদ্ধা লোকরা আছে, মুক্তিযোদ্ধার বিএনপিতে আছে এটা বলতে পারেন। তদ্রুপ জামাত ইসলামী তো মুক্তিযোদ্ধা আছে। মাননীয় স্পিকার, এই জন্য আমাদেরকে সবাইকে মূল্যায়ন করতে হবে। অর্থনীতির বৃহত্তর স্বার্থে চুপ করে থাকি, কিছু বলি না, কিন্তু যখন বেশি বাড়াবাড়ি করে তখন বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার, তোরা আল থামস, তোরা আল বদর। স্বাধীনতার পাওয়া সেই দেশটিকে গড়ার লক্ষ্যে ঐক্য করতে চাই, কিন্তু আদর্শের বিরুদ্ধে গিয়ে নয়। আমাদের সমঝোতা এটা দেশের উন্নয়নের স্বার্থের সমঝোতা, আদর্শের সমঝোতা নয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন চিফ হুইপ। রাষ্ট্র ও জনকল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা এই দুই গ্রুপ আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টদের বিরুদ্ধে, আমাদের তো কোনো রিপ্ট হওয়ার কোনো সুযোগ নাই একেবারে। বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে যে আইনে, সেখানে বিরোধী দলের সমর্থনের প্রশংসা করেন সংসদ সদস্যরা। আপনার সময় লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সদস্য। লিটারে 4 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম। খোলা তেলের নতুন দাম 179 টাকা আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে 199 টাকা। ভোজ্য তেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর নতুন দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি, নতুন দামেও লোকসানে থাকবেন তারা, কিন্তু জনস্বার্থ বিবেচনায় কোরবানি ঈদ পর্যন্ত মেনে নিয়েছেন সরকারের সিদ্ধান্ত। ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশ জুড়ে হাহাকার, ভোজ্য তেল নিয়েও আলোচনার শুরু, তখন থেকেই সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 12 টাকা বৃদ্ধির প্রস্তাব দেয় ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন। সচিবালয়ে সংগঠনটির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 4 টাকা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। উৎসের মূল্য বারবার যাচাই করে, সেই সাথে আমদানির প্রক্রিয়ায় যে ধরনের বাড়তি খরচ যোগ হয়, সেই সমুদয় মূল্য একসাথে করে আমরা দেখেছি
যে তাদের কথার মধ্যে যথার্থতা আছে। তারপরেও তারা যে পরিমাণ অনুরোধ করেছেন সেই অনুরোধটি পুরোপুরি রাখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। যারা ভোক্তা আছেন বৈশ্বিক পরিস্থিতির বিষয়টা বিবেচনায় নিয়ে তারা জিনিসটি বিবেচনা করবেন। তবে নতুন দামেও লোকসান গুনতে হবে বলছেন আমদানিকারকরা। কোরবানির ঈদের পর আবারও দাম সমন্বয়ের দাবি তাদের। আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই, তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছেন আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী জিনিসটা ভালোভাবে দেখে এইটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কি করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রভাব কমিয়ে দেবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরপরই ভোজ্য তেলের দাম বৃদ্ধি ভোক্তাদের উপর চাপ বাড়বে। মন্ত্রী বলছেন মূল্য বৃদ্ধির সমন্বয় না হলে তৈরি হতো সংকট। আমি এখন যদি আমি আগের দাম ফিক্স করি, দামে থাকি, তাহলে কি হবে? আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে। ইনারা আনবেন না, মার্কেটে শর্ট পড়বে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। বুধবার থেকেই কার্যকর হবে এই নতুন দাম। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে বলছেন বাণিজ্য মন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তলানিতে থাকা অর্থনীতিতে বড় বিনিয়োগ নিশ্চিত করতেই বড় বাজেট দিচ্ছে সরকার। রাজস্ব পরামর্শক সভায় এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে। IMF বিশ্বব্যাংককে বলা হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরিয়ে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। মধ্যপ্রাচ্য ইস্যু ঘিরে জ্বালানি সংকটে ধুঁকছে উৎপাদন খাত। আমদানি রপ্তানিতেও নেই সুখবর, রাজস্ব আদায় হচ্ছে না কাঙ্ক্ষিত পর্যায়ে, মূল্যস্ফীতির চাপেও দেশের অর্থনীতি। 30,000-এর মতো গাড়ির বাজার তৈরি হয়েছিল স্যার, যেটা গত বছরে 10,000-এর নিচে চলে এসছে। নানা সংকটের ভিড়ে ভালো নেই দেশের ব্যবসা বাণিজ্য। FBCCI আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় তাই নিজেদের দাবি দেওয়া আর পরামর্শ তুলে ধরে ব্যবসায়ী সংগঠনের নেতারা। বলেন হয়রানি বন্ধে রাজস্ব ব্যবস্থাপনার পুরো অটোমেশন প্রয়োজন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা উন্নীত করা দরকার 5 লাখ টাকায়। কর্পোরেট করেও ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব উঠে আসে সভায়। শুল্কায়ন এমনভাবে নির্ধারিত হবে, এমনভাবে যৌক্তিকীকরণ হবে যা দেশের উৎপাদনকে বৃদ্ধি করবে এবং মেড ইন বাংলাদেশ যে ফিলসফি সেইটিকে আরও বেশি সম্প্রসারিত করবে। ডিজিটাল ট্র্যাকিং ও সহজীকরণ পদ্ধতি বাস্তবায়িত হলে করদাতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কর ফাঁকির উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানের জন্য কর রেয়াত সুবিধা বাড়ানো এবং নির্দিষ্ট টার্নওভার পর্যন্ত আয়কর বিশেষ ছাড় দিতে হবে। এ সময় অর্থমন্ত্রী জানান বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি $3 বিলিয়ন খরচ হয়েছে। ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার মিলেছে উত্তরাধিকার সূত্রে। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর দরকার, এমনটাই জানানো হয়েছে IMF আর বিশ্বব্যাংকে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি। এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন না। জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার ব্যবসার ক্ষেত্রে বড় বাধা, এমনটা উঠে আসে বাণিজ্য মন্ত্রীর কণ্ঠে। বলেন জুয়েলারির মতো বড় খাতকে সাদা অর্থনীতির আওতায় আনতে হবে। জ্বালানি সমস্যা আছে, ব্যাংক ঋণের উচ্চ হারের সুদের সমস্যা আছে। দুইটাই নতুন ইনভেস্টমেন্ট না, বরং আমাদের অনগোয়িং বিজনেসগুলিকে সার্ভাইভ করানোর জন্য একটা বড় প্রতিকূলতা। বড় অপারেটরগুলির মধ্যে একটা এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে। এটা কোনো হেলদি প্র্যাকটিস না। সভায় নীতি নির্ধারকরা আরও বলেন বন্দর জটিলতা সমাধান করা হবে। 3 মাসের মধ্যে কমিয়ে আনা হবে নানা বাধা বিপত্তি। রপ্তানি বেগবান করতে পোশাকের মতোই সম্ভাবনা খাতে দেয়া হবে সকল সুযোগ সুবিধা। কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না হয়তো, অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হাওয়া আক্রান্তের সংখ্যা ভয়াবহ হারে বেড়েছে। যদিও আজ রাজধানীতে বৃষ্টির কারণে রোগী ভর্তির হার কিছুটা কম বলে জানিয়েছেন ডিএনসিসি
কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার। বেশিরভাগ রোগী আগে কয়েকটি হাসপাতাল ঘুরে এসে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে সংক্রমণ আরও ছড়িয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। কুষ্টিয়া থেকে 1 বছরের সোনিয়া হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে। মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে ভর্তির আগে তাকে আরও 3টি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মশলা করে এখানে আসার পর আমার মেয়ের অক্সিজেনের দরকার পড়ে নেই, আর এনআইসিইউ বলতে তো কোনোই নেই, ওখান থেকে 70% এখন আমার মেয়ে ভালো। এই হাসপাতালটি এখন হাম আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে। এই মুহূর্তে ভর্তি আছে 398 জন। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 114 শিশু। বুধবার সকাল থেকে অবশ্য বৃষ্টির কারণে ভর্তির চাপ খানিকটা কম। এখানে আসার পরে হামের লক্ষণ বুঝতে পারছে, কিন্তু আগে থেকে বুঝতে পারিনি। এটা তো অক্সিজেন রাখছে, অনেক জায়গা 300 ধরে অক্সিজেন দেয়নি। চিকিৎসা নিচ্ছে নাতি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমার রিলিজ দিয়ে দিচ্ছে, আমরা এখন চলে যাব। আর ওইখানে আমার কি বলছে আইসিইউ লাগবো। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে হাম আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হয়েছে এই হাসপাতালে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসায় সমন্বয়ের ঘাটতি দেখা গেছে, কারণ দেশের বেশিরভাগ হাসপাতালেই হাম আক্রান্তদের জন্য আলাদা ব্যবস্থা তৈরি করা যায়নি। শনিবারে গেছি আবার ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা রেফারেন্স করে আমার এই মেডিকেলে দিচ্ছে। ব্রাক্ষবেদি কোনো কে জানি হাসপাতাল আছে, ওখানে যান, গেলে যদি আইসিইউ থাকে ওখানে রাখবো, যদি না থাকে তাহলে এখানে চলে আসবেন। কুষ্টিয়ায় ভর্তি ছিলাম, 10 দিন সদরে ভর্তি ছিলাম। হাম আক্রান্তদের অন্যদের সঙ্গে রাখা যাবে না, কারণ তেমনটা হলে অন্যরাও আক্রান্ত হতে পারে। হয়েছেও তাই। এটাও ভয়াবহ হারে সংক্রমণের অন্যতম কারণ। আসলে সত্যি কথা বলতে আমরা ডেথ রেটটা দিয়ে আমরা হিসাব করতে হবে, আমাদের কিছু করার নাই। কিন্তু টোটাল সংখ্যা শুনতে অবশ্যই অনেক বেশি। প্রায় আমাদের হাসপাতালে যেমন 16 জন রোগী মারা গেছে, বা পুরো বাংলাদেশে যেরকম টোটাল কত, পুরো বাংলাদেশে 273, এটা কিন্তু অনেক বেশি। তারা বলতে পারেনি যে টিকা আমরা নিব না, তাদেরকে টিকা দেওয়া হয় নাই বা টিকা দিতে পারি নাই যে কারণেই হোক, তো সেটা কিন্তু বাচ্চারা কিন্তু এখন ভিকটিম। ডিএনসিসির এই হাসপাতালে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মারা গেছে 16 জন। সারা দেশে এ সংখ্যা 273 জন। মৃতদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে এবং তাদের টিকা দেয়া ছিল না বলেও জানান চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। হামে আক্রান্ত শিশুদের 74%ই কোনো টিকা নেয়নি এবং 14% মাত্র 1 ডোজ টিকা নিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার এক ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে গত 24 ঘন্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন 1318 জন, যার মধ্যে 88 জনের শরীরে রোগটির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এ সময় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 88। 15/3/2026 থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা 4954। 24 ঘন্টায় মৃত্যুর সংবাদ নেই। কনফার্ম যে হামের কেস কনফার্ম, এখানে দেখেছি আমরা যে এর মধ্যে 74% আপনার টিকা পাই নাই, দেন ফার্স্ট ডোজ পেয়েছে, এরকম আমরা পেয়েছি যে আপনার 14%। আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী টিটন খুন হয়ে থাকতে পারেন, হত্যাকারীদের চিহ্নিত করা গেছে জানিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান বলেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নিহতের স্বজনদের দাবি, বসিলা পশুর হাটের ইজারা নিয়ে বিবাদ চলছিল শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে। ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় নাম ছিল নাইম আহমেদ টিটনের। পুলিশ জানায় এই টিটন মঙ্গলবার রাতে খুন হন নিউ মার্কেট এলাকায়। আততায়ীরা খুব কাছ থেকে গুলি করে তাকে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে নিউ মার্কেট থানায় হত্যা মামলা করেন। আসামি অজ্ঞাত 8 থেকে 9 জন উল্লেখ করলেও মামলার এজাহারে বলা হয়েছে, শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, কিলার বাদল সহ কয়েকজনের সাথে বসিলাহাটের ইজারা সহ বেশ কিছু বিষয়ে দ্বন্দ্ব চলছিল টিটনের। কদিন আগে মার্ডার যাওয়ার আগে তারপর বললো যে হয়ে যাবে, যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটু ঝামেলা চলতেছে। পরে আবার বলছে না বড় ভাই, এদের ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন। পিচ্চি হেলাল, কিলার বাদল, রনি ওরূপে বাঙালি রনি, আর হলো শাহজাহান, এই 4 জন। এই 4 জনের নাম ওনার বড় ভাইকে বলে গেছে।
হত্যা মামলার আসামি টিটন 1 বছর আগে জামিনে মুক্তি পান। তিনি ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের শ্যালক। প্রাথমিকভাবে এই হত্যার পেছনে টিটনের ভগ্নিপতি সন্ত্রাসী ইমন জড়িত এমন তথ্য পাওয়া গেলেও টিটনের ভাই তা নাকচ করে দেন। ডিবি পুলিশের ধারণা, সন্ত্রাসী গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তারের কারণে খুন হতে হয়েছে টিটনকে। এরই মধ্যে চিহ্নিত করা গেছে কয়েকজনকে। কেবল গতকালের ঘটনা, মামলা হয়েছে, আমরা এই জিনিসগুলো নিয়ে মাঠে কাজ করতেছি। এটা তদন্তের বিষয়, সবকিছু আসলে এখানে উন্মোচন করা ঠিক হবে। এজার আছে, এজার ছাড়াও, এজারে তো আপনারা জানেন যে এজার কয়েকজনের নামে এজার করেছে, এজার ব্যতীতও যারা আছে আমরা অনেকের উপরেই নজরদারি। টিটন খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকায়। এই ঘটনার পর থেকে উৎকণ্ঠায় এলাকাবাসী। ভয় তো লাগার বিষয়, এটা এমন একটা জায়গার মধ্যে মানুষ রাস্তায় চলাচল করতেছে, এরকম একটা ঘটনা ঘটবে তো এরকম তো কেউ আশা করে না। মার্কেট তো বন্ধ ছিল আর আমরা তো ভিতরে ছিলাম, কিন্তু ঘটনা ঘটছের পরে জানি না শব্দ সব পাবলিক এখানে আইসা জড়িত হয়েছে আর কি। 2001 সালে তৎকালীন বিএনপি সরকার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। তিনি 2014 সালে বাবর এলাহি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে 49 জন মনোনীতের গেজেট প্রকাশ করবে ইসি। বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে কমিশন, যেখানে বিএনপি জোটের 36 জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের 12 জন এবং স্বতন্ত্র প্যানেলের 1 জন প্রার্থী রয়েছে। এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দিয়েছে ইসি। 2 মে যাচাই বাছাই। এদিকে ভোট গ্রহণের তারিখ 12 মে থাকলেও 50 জনের বেশি প্রার্থী না থাকায় ভোটাভুটির প্রয়োজন পড়ছে না, তাই বৃহস্পতিবারই গেজেট প্রকাশ করছে কমিশন। 49 জন প্রার্থীর যে তালিকা আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি বৈধ প্রার্থীর, আগামীকাল এইটা আইন অনুযায়ী মাননীয় কমিশনে উপস্থাপন করে আমরা গেজেট করে দেব। নুসরাত তাবাসসুম, মাননীয় আদালত এই রিট পিটিশনের আদেশে আমাদেরকে 72 ঘন্টার মধ্যে ওনার মনোনয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী সেই কাজটি এখন করছি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বৈশাখের বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি20। দুপুর থেকে চলে 2 ঘন্টা 19 মিনিট অপেক্ষা। বিকেল 5:15টার মধ্যে মাঠ প্রস্তুত করা গেলেও হতো 5 ওভারের ম্যাচ, কিন্তু শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় বিকেল 4:15টায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম ম্যাচে 6 উইকেট জিতে সিরিজে 1-0-তে এগিয়ে টাইগাররা। টি20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বড় ভুল ছিল বলে মনে করেন সাকিব আল হাসান। মুম্বাইয়ে ইইউ টি20 বেলজিয়াম এর এক অনুষ্ঠানে কথা বলেন সাকিব। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনকে ঘিরে বুথ ফেরত সমীক্ষাগুলোর বেশিরভাগই এগিয়ে রাখছে বিজেপিকে, তবে অনেকের মতে নির্বাচনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। দেশটির আনন্দবাজার পত্রিকা তুলে ধরেছে বিভিন্ন সংস্থার জরিপের ফল। ম্যাট্রিজের সমীক্ষা বলছে বিজেপি পেতে পারেন 146 থেকে 161 আসন, আর তৃণমূলের সম্ভাব্য আসন 125 থেকে 140। অন্য দলগুলোর রয়েছে 6 থেকে 10টি আসন পাওয়ার সম্ভাবনা। চাণক্য স্ট্র্যাটেজির জরিপে আরও এগিয়ে বিজেপি, তারা বলছে 150 থেকে 160টি আসন পেতে পারে দলটি, আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140 আসন। পি মার্কো এগিয়ে রেখেছে বিজেপিকেই, তবে পিপলস পালসের সমীক্ষায় এগিয়ে মমতা ব্যানার্জি দল। বলছে তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা 117 থেকে 187, আর বিজেপি পেতে পারে 95 থেকে 110 আসন। তবে ভারতের নির্বাচনের অভিজ্ঞতা বলছে সবসময় বাস্তব ফলাফলের সাথে মেলে না বুথ ফেরত এসব সমীক্ষা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।